অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে নিজামুদ্দিন ডিগ্রি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে নেয়া উচ্চারণ। আমরা জানি এ বিষয়টি আমাদের বাংলা দ্বিতীয় পত্রে নতুন আসলেও উচ্চারণ বিষয়ে এর আগেও অনেক গবেষণা এবং ব্যাকরণ ভিত্তিক অনেক আলোচনা হয়েছে। উচ্চারণ এমন একটি বিষয় যেখানে ভাষা এবং ভাষার সৌন্দর্য বিকশিত হয়। ভাষার সৌন্দর্য বিকশিত হয়ে মানুষের মুখে নিঃসৃত ভাষা এমন পর্যায়ে চলে যায় যে প্রতিটি ভাষা হয় অমৃত সমান। যেমন বলা হয়, অমৃত নিঃসৃত বাক্য হচ্ছে প্রতিটি শব্দের উচ্চারণের বিষয়। অর্থাৎ কিনা মানুষের বাক্যগুলো যদি সুন্দরভাবে উচ্চারণ করা যায় তবে একটি সার্থক বাক্য হিসাবে পরিগণিত হয়। একটি শব্দ আমি যদি উচ্চারণে ত্রুটি করে থাকি সেক্ষেত্রে দেখা যাবে যে উচ্চারণের কারণেই শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বা হয়ে যায়। তাই আমরা কিভাবে উচ্চারণ করতে হয় এবং উচ্চারণ শুধু করতেই হয় না, সেটা কিভাবে লিখতে হয় সেই শব্দটিকে, সে নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যেমন একটি কথা আছে, অমৃত নিঃসৃত হয় প্রতি বাক্যে যার, মানুষ তারেই বলে মানুষকে ভার। অর্থাৎ কিনা সুন্দর বাক্য চয়নের ভিতর দিয়ে মানুষের সুন্দর রূপ প্রকাশিত হয়। আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ এবং উচ্চারণের প্রতীক নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে প্রতীক বলতে বোঝায় যে আমরা যে আলোচনা বা শব্দগুলো ব্যবহার করি বাংলা বর্ণমালায়, সেগুলো কিভাবে বর্ণমালা ভিত্তিক উচ্চারণ করতে পারি। দেখো, আমরা বাংলা বর্ণমালায় রয়েছে প্রথম বর্ণটি স্বরবর্ণে অ, যাকে বলে স্বর অ। অবর্ণটি আমরা দুই ভাবে উচ্চারণ করি, একটি হলো অ আর একটা হলো ও। যেমন ধরো একটি শব্দ হচ্ছে অংশ। অংশকে আমরা অ হিসাবে চিহ্নিত করব, অংশ স্বরে অ। কিন্তু একটি শব্দ রয়েছে অতি, স্বরে অ তয়রস্বই, কিন্তু আমরা উচ্চারণ করি অতি। অতি আমরা বলি না, অতি। অর্থাৎ কি না, অটি আমরা দুই ভাবে উচ্চারণ করলাম, একটি হলো অ আর একটি হলো ও। বাংলা বর্ণমালা রয়েছে হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এই দুটি বর্ণ। কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে দেখব যে আসলে দুটি বর্ণ আলাদাভাবে লিখলেও বানানের ক্ষেত্রে কিন্তু উচ্চারণের দিক থেকে তাদেরকে আমরা একভাবেই উচ্চারণ করে থাকি। যেমন একটি শব্দ যদি বলি নদী, ন দয় দীর্ঘ ইকার, কিন্তু উচ্চারণ কিন্তু আমরা হ্রস্ব ইকারের মতোই করে থাকি, নয়কার দয় হ্রস্ব ইকার, নদী। অর্থাৎ কিনা দীর্ঘ ইকার থাকলেও সেক্ষেত্রেও আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব উচ্চারণের ক্ষেত্রে। তারপর রয়েছে উ ও দীর্ঘ উ। এক্ষেত্রে ওই একইভাবেই আমরা যদি একটি শব্দ দেখি ব হয় দীর্ঘ উ, বধূ, কিন্তু আমরা উচ্চারণ করি বধূ, হ্রস্ব উ। যেমন বয়কার হয় হ্রস্ব, বধূ। অর্থাৎ কিনা এক্ষেত্রে দেখা যায় যে আমি দীর্ঘ উ হ্রস্বর মতো উচ্চারণ করতেছি। অর্থাৎ কিনা দীর্ঘ ই হবে হ্রস্ব ই এবং দীর্ঘ উ হবে হ্রস্ব উ।
আরেকটি শব্দ রয়েছে, বর্ণ রয়েছে রি। রি বর্ণটি শব্দের শুরুতে যদি থাকে, যেমন দেখো ঋণ, সেক্ষেত্রে আমরা উচ্চারণ করি রয়, অর্থাৎ কিনা রেপ রয় রস্ব ইকা, রি দন্ত ন, ঋণ। এই রিটি রেপ রয় উচ্চারণে আমাদের মুখে আসে, ঋণ। অর্থাৎ কিনা রিটি যখন স্বরবর্ণ হিসেবে প্রথমে থাকে, তখন সেটি আমরা রেপ রয় রস্ব ইকার দিয়ে উচ্চারণ করব। দুটি বর্ণ আছে বাংলা স্বরবর্ণে, দ্বিস্বর, যেমন ওই ও উ। এই দ্বিস্বরটি উচ্চারণ করি কিরকম, ও ই, ও ই, ও ই। আরেকটি হচ্ছে ও উ। এরকম যদি আমরা শব্দ দেখি, সেক্ষেত্রে দেখবো যে ঐতিহ্য, ওই, ওই তিহ্য। আরেকটা আছে দেখো ঔষধ, ও দিয়ে লেখা, কিন্তু উচ্চারণ করি কিরকম আমরা, ও ঔষধ। আরেকটি বর্ণ দেখো রয়েছে অনুস্বর। অনুস্বর আমরা উচ্চারণ করি উয়োর মতো, যেমন রয়েছে রং। রং বর্ণটি আমরা লিখতে গিয়ে উচ্চারণের ক্ষেত্রে আমরা অনুস্বরে হসন্ত দিব। আমরা যদি ইউ উচ্চারণ করি, চ ছ জ ঝ, এই বর্গীয় বর্ণে আমরা যখন যুক্ত ব্যঞ্জন ব্যবহার করি, তখন আমরা নয়ের মতো আমরা উচ্চারণ করি। যেমন মঞ্চ, এই শব্দটি যদি দেখি, তাহলে উচ্চারণ করে কি আমরা লিখছি ম ইউ চ যুক্ত, কিন্তু উচ্চারণ করি ম নয় হসন্ত চয়কার, মঞ্চ। অর্থাৎ কিনা ইউটি দন্তন্য হয়ে গেল, মঞ্চ। এভাবে দেখো একটি শব্দ, যেমন জ্ঞান, এই শব্দটি যখন আমরা উচ্চারণ করি, এই জ্ঞান শব্দটি কিভাবে এসেছে দেখো, কোন কোন বর্ণের সমষ্টি, জ যোগ ইউ। অর্থাৎ কিনা জ এবং ইউ যুক্ত হলে সে বর্ণটি হয়ে যায় গ, গয় চন্দ্রবিন্দু, অথবা গয় জফলা চন্দ্রবিন্দু। সেক্ষেত্রে কি হয় দেখো, আমি যদি জ্ঞান লিখি, তাহলে আমরা উচ্চারণ করি কিরকম, জ্ঞান, গয় জফলায় আকার চন্দ্রবিন্দু এবং দন্তন্য হসন্ত, জ্ঞান, জ্ঞান। যেমন বিজ্ঞান। আরেকটি বর্ণ রয়েছে দেখো দন্তন্য, এর পাশাপাশি মূর্ধন্য ন। দন্তন্য এবং মূর্ধন্য ন দেখো আমরা যখন উচ্চারণ করি, সেক্ষেত্রে যেমন একটি শব্দ আছে কারণ, যদি এখানে লিখি কা রেপ্রায় ওকার কারো দন্তন্যয় হসন্ত, অর্থাৎ কিনা মূর্ধন্য হয়ে গেল দন্তন্য। কিরকম, যে আমরা কখনোই বাংলায় মূর্ধন্য ন ব্যবহার করি না বা উচ্চারণ করি না, কারণ এটি সংস্কৃত জাত শব্দ। এ কারণে আমরা কি করব, যখনই এই ধরনের শব্দ আসবে, সেটি আমরা দন্তন্য দিয়েই আমরা লিখব, কারণ। অর্থাৎ কিনা মূর্ধন্য এবং দন্তন্য এই উভয় শব্দকে যখন বর্ণটি যখন শব্দে আসে, তখন আমরা দন্তন্য হিসেবেই সেটি ব্যবহার করে থাকি। কিন্তু বাংলা বানানে মূর্ধন্য থাকলেও আমরা উচ্চারণ করে থাকি দন্তন্য এর মতো। আরেকটি বর্ণ দেখো খণ্ড ত, মানে ত এর অর্ধে খণ্ড ত, উচ্চারণে আমরা বলে থাকি খণ্ড ত। শব্দটি হচ্ছে হঠাৎ, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, এই যে হঠাৎ, হঠাৎ শব্দটি দেখো তয়ের হসন্ত আমরা অর্ধ ত বলে থাকি কেউ কেউ। অর্থাৎ কি না, হয়াকার তয় হসন্ত, আমরা খণ্ড ত ব্যবহার না করে আমরা ব্যবহার করব কি তয় হসন্ত, হঠাৎ।
একটি বর্ণ রয়েছে অন্তস্থ জ। অন্তস্থ জ এই শব্দটি, এই বর্ণটি ব্যবহার হয় সাধারণত সংস্কৃত জাত শব্দ। যেমন যদি, যদি শব্দটি আমরা লিখে থাকি অন্তস্থ জ দয় রস্বইটা, কিন্তু উচ্চারণ করে থাকি বর্গীয় জ এর মতো। অর্থাৎ কিনা কোনো শব্দে যদি অন্তস্থ জ থাকে, সেক্ষেত্রে আমরা উচ্চারণের সময় আমরা লিখব বর্গীয় জ। সর্বদাই আমরা বর্গীয় জ লিখব এই কারণে, কারণ আমরা বাংলা ভাষায় বর্গীয় জ হিসাবে এটি উচ্চারণ করে থাকি। আর তিনটি বর্ণ রয়েছে স, খুব জটিল এই তিনটি বর্ণ। তালব্য স, মূর্ধন্য স, আর হলো দন্ত স। তিন জায়গা থেকে এই তিনটি বর্ণ উচ্চারিত হয়, কিন্তু তিনটি হচ্ছে স। উচ্চারণে এই তিনটি বর্ণ বিশেষ অবদান রয়েছে। দেখা যায় তালব্য স এবং দন্ত স এই দুটি বর্ণ আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, কিন্তু মূর্ধন্য স বর্ণটি আমরা বাংলায় ব্যবহার করি না, কারণ এই বর্ণটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। যেমন যদি বলা হয় ষষ্ঠ, মূর্ধন্য স, আবার যুক্ত বর্ণ মূর্ধন্য স ঠ, ষষ্ঠ। আমরা উচ্চারণ করি কি তালব্য স্বর মতো, অর্থাৎ এখানে মূর্ধন্য সেটি উচ্চারণ করলে আমরা তালব্য স মতো, তালব্য স, তালব্য স হসন্ত ক্ষয়কার ষষ্ঠ। অর্থাৎ কিনা দেখা যায় তালব্য স আমরা ব্যবহার করলাম এরকম। তাহলে দেখা যায় যে মূর্ধন্য স কখনোই আমরা উচ্চারণে লিখব না। তবে তালব্য স এবং দন্তন্য স, দন্ত স এক্ষেত্রে উচ্চারণের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের উচ্চারণ হয়ে থাকে। যেমন একটি শব্দ রয়েছে সত্য, তালব্য স তয় যক্ষা সত্য। আবার একটি শব্দ রয়েছে প্রশ্ন, প্রশ্ন তালব্য স দিয়ে বানান, কিন্তু কেউ কেউ প্রশ্নও বলে থাকে, সেটাও সঠিক দন্ত স্বর মতো। এভাবে দেখা যায় যেমন শ্রান্ত, লেখা তালব্য স দিয়ে, কিন্তু উচ্চারণ করি দন্ত স এর মতো। উচ্চারণের জায়গা থেকে এই শব্দগুলো আমরা ব্যবহার করব, অবশ্যই সেটি তালব্য স এবং দন্ত স্বর ভিতর দিয়ে, অবশ্যই মূর্ধন্য স ব্যবহার আমরা করব না। এইগুলো যদি আমরা মনে রাখি যে রস্বইকার, রস্যুকার, রি, ওই, ও, দন্ত ন, গ, দন্ত ন ব্যবহার মূর্ধন্য দন্ত ন থাকলে, এবং খণ্ডত সেক্ষেত্রে আমরা তয় হসন্ত, অন্তস্থ জ থাকলে সেক্ষেত্রে বর্গীয় জ, এবং তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। অর্থাৎ কিনা এই তিনটি বর্ণের ক্ষেত্রে আমরা এই মূর্ধন্য স বর্ণটি আমরা উঠে ফেলব উচ্চারণের জায়গায়, সেখানে হয়, সেখানে সাধারণত তালব্য স ব্যবহার করে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দন্ত স ব্যবহার করে থাকি। তাহলে আমরা এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, সেক্ষেত্রে আমরা উচ্চারণ, এগুলো হচ্ছে বানানের প্রাথমিক ধাপ, মানে উচ্চারণের প্রাথমিক ধাপ। এই নিয়মগুলো মনে রেখেই আমরা পরবর্তী নিয়মগুলো দিকে ধাবিত হতে পারবো। সেক্ষেত্রে আমরা অল্প সময়ের জন্য হলেও কিছু একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো আদ্য অয়ের ব্যবহার। বাংলা শব্দে আদ্য অটি কখন কখন বিকৃত রূপ হয়ে যায়, অর্থাৎ কিনা অবর্ণটি কখন কখন ও হয়ে যায়। আমি আগেই বলছি যে অবর্ণটি অ হয় আবার ও হয়, কখন কখন সেটি বিকৃত রূপ ধারণ করে, অটি কখন ও হয়ে যায়। এ নিয়ে আমি 5টি নিয়ম তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। 5টি নিয়ম হচ্ছে, দেখো আমি একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। নিয়ম 5টি হচ্ছে, দেখো আদ্য, আদ্য, আগে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি যে
আদ্য অ। একটি শব্দ রয়েছে, যদি বলি রতি। দেখো, এটির আদ্য বর্ণ কোনটি? র। এই র বর্ণটি হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ। এর ভিতরে অ বর্ণটি লুকায়িত। যেমন আমরা যদি বলি বক, বটি আমি পূর্ণ উচ্চারণ করলাম, কিন্তু ক বর্ণটি আমি অর্ধেক উচ্চারণ করলাম। যদি পূর্ণাঙ্গ কটি উচ্চারণ করে তাহলে তো বক, কিন্তু না বলে আমি বলছি কি বক। এখান থেকে অবর্ণটি উঠে গেছে, এটি উঠে গেছে, এই কারণে এটা হয় হসন্ত। এই কারণে এই র বর্ণটির ভিতরে অ রয়েছে, এই কারণে বলছি আমরা আদ্য অ। তাহলে দেখো, আমি যদি এই র বর্ণটি উচ্চারণ করি এবং র বর্ণ অর্থাৎ আদ্য অ এর পরে যদি পরবর্তী বর্ণের আগে রস্ব ইকার অথবা রস্যুকার থাকে, সেক্ষেত্রে শুরুর বর্ণটি ওকারান্ত রূপ লাভ করে। যেমন রতি হয়ে গেছে রতি, রতি আমরা উচ্চারণ করি রতি। এরভাবে যদি অনেক উচ্চারণ আমরা অতি, অতি একটি শব্দ, যদি দেখি অতি, অ তরস্বী, আমরা উচ্চারণ করি ও তি। এই তয় পরবর্তী বর্ণের রস্বইকার থাকার কারণে অটি ও রূপ ধারণ করেছে। অর্থাৎ ও যোগ ই অথবা ও যোগ উ দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথম বর্ণটি ওকারান্ত দেব। যদি আমরা রস্যকার দিয়ে একটি শব্দ লিখি, যেমন দেখো যে বধূ, ব ধয় দীর্ঘকার, আমি এখানে তোমাদের দেখিয়েছি। সেক্ষেত্রে কি হবে? যেহেতু এই উকার বা দীর্ঘকার একই যদি উ যুক্ত বর্ণ থাকে পরবর্তী বর্ণে বয়ের পরে, দেখো এই বয়ের পরে উ রয়েছে, এই কারণে কি হচ্ছে? এটি হয়ে গেছে বয়কারে বো, আর দীর্ঘকার হয়ে যাবে রস্যুকার। সেক্ষেত্রে দেখো হয় রস্যুকার বধূ। তাহলে বুঝতে পারছি, এক নম্বর সূত্র আমরা বুঝতে পারলাম যে আদ্য অ এর ক্ষেত্রে দেখা যায় এর পরবর্তী বর্ণ যদি রস্ব ইকার থাকে বা রস্যুকার থাকে, তাহলে প্রথম বর্ণটি ও রূপ ধারণ করবে। পরবর্তী নিয়মাবলীতে আসি আমরা, অ এর পরে যদি জফলা থাকে, যদি এরকম একটি বর্ণ থাকে, যেমন এখানে দিয়েছি আমি অদ্য, যেমন অ দয় জফলা। এখন প্রথম বর্ণটি হলো অ, এর পরের বর্ণে যদি জফলা থাকে তাহলে কি হবে? প্রথম বর্ণটি ও হয়ে যাবে। যেমন ও দয় হসন্ত ওত দয়কার দো, ওত দো, অর্থাৎ কি না? ও ও একটি সিলেবাল, আরেকটি হচ্ছে দয়কার দো, ও দো, দুটি সিলেবালে বিভক্ত হয়ে গেল, দুটি অক্ষর এখানে, ও একটি অক্ষর, দু একটি অক্ষর। এক প্রশ্বাসে যতটুকু বলা যায় সেটি হলো একটি অক্ষর। তাহলে ওদ্য। এরকম ওদ্যর জায়গায় যদি আমি বলি যে পদ্ম, প দয় জফলা, আমরা কি বলি? পদ্ম। পয়কার, এখানে পয় ওকার হয়ে যাবে, দয় বসন্ত পদ দয় ওকারে দো, পদ্ম। কিন্তু দেখো এই পদ্ম, কিন্তু আমি যদি এখানে তোমার পদ্ম যদি আমি লিখি, পদ্ম যে ফুল আছে সেটি যদি আমি লিখি, সেক্ষেত্রে কি হয় দেখো তোমরা, তাহলে সেটা কিন্তু আমরা পদ্ম বলি না, সেটা বলি পদ্ম। এক্ষেত্রে যেহেতু দয় জফলা নেই, তাহলে সেই পটি পয় হয়ে যাবে। এখানে দয় মফলা থাকার কারণে হয়ে যাবে কি দেখো, পদ দয়কারে দো, কিন্তু ম বর্ণটি চন্দ্রবিন্দু রূপ ধারণ করবে, পদ্ম একটি
নাসিক্য বর্ণ চন্দ্রবিন্দু রূপ ধারণ করলো, পদ্ম, একটু নাকে বাজবে, পদ্ম, পদ্ম ফুল। তাহলে আমরা বুঝতে পারলাম জফলা থাকলে তার আগের বর্ণটি ওকার রূপ ধারণ করে আর পরবর্তী বর্ণটি বৃত্ত উচ্চারণ হয়, পদ্ম। তারপরে দেখো অর পরে যদি খেয়েও থাকে, ক যোগ মূর্ধন্য স, খেউ, তাহলে কি হয় দেখো, তাহলে প্রথম বর্ণটি ওকার হয়ে যায়। আমি এখানে দেখছি অক্ষ, যেমন এই বর্ণটি অ, অক্ষ, এই হচ্ছে বানান। এটি আমরা উচ্চারণ করি কিরকম, অটি হয়ে যায় ও, তারপরে ওক, কয় হর্ষত্ব ওক, তারপরে ক্ষয় ওকার ও খো, অর্থাৎ কি না সম্পূর্ণ লিখতে গিয়ে পরিবর্তন হয়ে গেল উচ্চারণ। আমরা লিখলাম কি, উচ্চারণ করলাম ও খো, ক্ষয় ওকারে খো, ও খো। বুঝতে পারছি আমরা অবশ্যই যে অ এর পরবর্তী বর্ণ যদি খেয়েও থাকে সেক্ষেত্রে প্রথম বর্ণটি ওকার রূপ লাভ করবে, যেমন যক্ষ, বক্ষ, কক্ষ ইত্যাদি। তারপরে দেখো যে রয়েছে অ এর পরে র ফলা। অ এর পরে যদি র ফলা থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি দেখি তাহলে দেখবা, যেমন এই ব্রত একটি শব্দ, বয়, অর্থাৎ কিনা আদ্য বর্ণে যদি র ফলা থাকে তাহলে এই র ফলার কারণে বর্ণটি ওকারান্ত রূপ লাভ করবে, যেমন ব্রো, বয় র ফলায় ওকার, ব্রো তো, পরবর্তী বর্ণটি ওকার রূপ লাভ করছে, ব্রত। লিখছি এমনি ব্রত, কিন্তু উচ্চারণ করি আমি ব্রত, ব্রত। যেমন দেখো ভ্রম, ভ্রম, ভ্রমটা কিরকম আমরা উচ্চারণ করি দেখো, ভয় র ফলায় ওকার, ম, একটি হসন্ত থাকতো, ভ্রম, কারণ আমি ভ্রম বলি না, বলি ভ্রম। ভ্রম বলার কারণে ময় হসন্ত এসে গেছে, ময়ের অর্ধেক উচ্চারণ করেছি আমি, হসন্ত আসবে এই কারণে যে এটিকে আমি সম্পূর্ণ উচ্চারণ করিনি। আর ভয় রফলা যেহেতু আছে সেক্ষেত্রে প্রথম বা আদ্য বর্ণটি ওকার রূপ লাভ করবে, ভ্রম। তাহলে আমরা 4 নম্বর সূত্র পেয়ে গেলাম। এবারে আসি পঞ্চম ধাপে, শেষ সূত্রটি আমি যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে এক অক্ষর যুক্ত এক অক্ষর, অর্থাৎ এক প্রশ্বাসের যে শব্দটি আমরা উচ্চারণ করি তাকে বলে এক অক্ষর। এরকম শব্দের পরবর্তী মানে শেষ বা অন্তবর্ণটি যদি দন্তন্য থাকে তাহলে আদ্য বর্ণটি ওকারান্ত রূপ লাভ করবে, যেমন মৌন, আমি লিখছি ম দন্তন্য, এই দন্তন্য লেখার কারণে এই শব্দটি হয়ে গেল মন, ময়কার দন্তন্য, মন, দন্তন্য হসন্ত হবে। এরকম যদি আমি উচ্চারণ করি, কিন্তু যদি শেষে তোমার মূর্ধন্য থাকে সেক্ষেত্রে কিন্তু ওকারান্ত হবে না, একটি তোমাদের দেখতে হবে। দেখো যেমন আমি যদি রণ বলি, অর্থাৎ কিন্তু যুদ্ধ, সেক্ষেত্রে কিন্তু দেখো রোন কেউ বলবে না, সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি লিখবা, লেখার সময় হসন্ত, রন, রোন নয়, অর্থাৎ কিনা যেহেতু এটি একটি মূর্ধন্য, এক্ষেত্রে আমরা কি করলাম যে মূর্ধন্য থাকায় আদ্য বর্ণটি আমি ওকারান্ত দিলাম না। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রী আমরা বুঝতে পেরেছি যে আদ্য অয়ের কিভাবে ওকার রূপ লাভ করে, বিকৃত রূপ হিসেবে কিভাবে ও হয়ে যায়, আদ্য অটি কিভাবে ও হয়ে গেল, যে এক হলো অর পরে যদি ইকার বা উকার থাকে তাহলে হয়ে যাবে ও, আবার অর পরে যদি জফলা থাকে তাহলে হয়ে যাবে ও, অর পরে যদি খেয়েও থাকে তাহলে হয়ে যাবে ও, যেমন অক্ষ,
অর পরে যদি ওর সাথে যদি যুক্ত বর্ণ, এখানে এটি হবে যুক্ত বর্ণের, অর্থাৎ আদ্য বর্ণ যদি রফলা থাকে তাহলে হয়ে যাবে ওকারান্ত। যেমন ব্রত, বয়রা ফলায় ওকার, বানানে নেই কিন্তু আমি উচ্চারণ করব ব্রু, বয়রা ফলায় ওকার। ঠিক তদ্রুপ এক অক্ষর যুক্ত দন্তন্য থাকলে শব্দ শেষে, তাহলে প্রথম বর্ণটি ওকারান্ত হবে, যেমন মোর। কিন্তু মূর্ধন্য থাকলে সেটা হবে না, যেমন রন। তাহলে আমরা বুঝতে পেরেছি যে উচ্চারণের প্রথম যে আজকে ক্লাসটি নিলাম, তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে মোবাইলে বা মেসেজ দিয়ে আমাকে জানাবে। তোমাদের প্রত্যেকের কাছেই আশা করি আমার নম্বরটি রয়েছে। তোমরা সেখানে আমাকে মেসেজে জানাবে যে আমি এই বিষয়টি বুঝতে পারিনি, যেহেতু একটি গ্রামারের বিষয়। তোমাকে পুনঃ পুনঃ এখানে তুমি যদি পর্যালোচনা এবং প্র্যাকটিস করে থাকো তাহলেই তোমাকে এই জায়গা সম্পর্কে আমি বেশ ধারণা দিতে পারবো। কিন্তু তুমি যদি বাসায় বসে এগুলো শুধু আমি যা বলেছি সেগুলো যদি শুনেই যাও, কিন্তু নিজে যদি এগুলো তুমি চর্চা না করো বা অনুশীলন না করো, সেক্ষেত্রে কিন্তু তুমি এই বিষয়গুলো বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, কারণ বিষয়টি অত্যন্ত কঠিন। এই কঠিন এ কারণে বলছি যে বানানের সাথে আমাদের যে উচ্চারণের পার্থক্য সেটি বুঝতে গেলে তোমাকে অনেক সময় নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বানান আর উচ্চারণ এক জিনিস নয়। যা আমরা লিখি তা আমরা বলি না। বানানের একটি যেমন নিয়ম রয়েছে, উচ্চারণের ঠিক তদ্রুপ একটি নিয়ম রয়েছে। উচ্চারণ হলো এমন একটি বিষয়, এটি তোমার কানকে তুমি জিজ্ঞেস করবে যে এই উচ্চারণটা কি। যেমন আমি বলছি মন, তোমার কান বলে দেবে না, এটি হচ্ছে মন। এভাবেই তোমাকে উচ্চারণ প্র্যাকটিস করতে হবে, যে তোমার কানকে প্রশ্ন করবে, কানকে সজাগ রাখবে যে আমি কি উচ্চারণ করলাম সেটা কি ঠিকভাবে প্রমিত উচ্চারণ করেছি। প্রমিত উচ্চারণ যদি আমি না বুঝি তাহলে তোমাকে বলতে পারি তুমি একটি বাংলা একাডেমির উচ্চারণ অভিধান কিনতে পারো, যেটিতে তোমাকে সব ব্যাখ্যা দিয়ে দেবে এবং প্রত্যেকটি বর্ণ কিভাবে লিখতে হয় এবং কিভাবে শব্দগুলো তুমি উচ্চারণ করবে সেগুলো তুমি পাবে। অতএব আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নেব। আশা করি তোমরা সুস্থ থাকো এবং এই স্বাস্থ্যবিধিগুলো পালন করো। এই সময়ে তোমাদের একটু স্বাস্থ্যবিধি পালন করতে হবে, না বললেই নয়। তাই নিয়মিত হাত ধুবে এবং পাশাপাশি মাস্ক ব্যবহার করবে। সকলকে ধন্যবাদ।